মা গো, তুই আসবি বলে? কে গো, তোমার এখনো নাড়ু পাকানো হলো না? ওইদিকে নীলকণ্ঠ যে চিঠি নিয়ে এলো বলে। হার বজ্জাত জামাই। আমার মেয়েটার দুদিন বেশি থাকলে ওর গা জ্বলে যায়। গিরিরাজের তাড়াতে মেনকা দেবী বিরক্ত হয়ে বললেন, সব সময় জামাইকে গাল দিও না তো। মেয়েটা তো আমাদের ভালো আছে, গুছিয়ে সংসার করছে, নাতি নাতনিরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য পাচ্ছে। আর কি চাই তোমার? হঠাৎ পেছন থেকে দুটো নরম নরম হাত মেনকা দেবীর চোখ চেপে ধরল। গণসা, চোখ ছাড় বাবা, নাড়ু পাকাতে যে দেরি হয়ে যাবে। এখনো লুচি বাছতে হবে, আলুর দমখানা হলো কিনা সেটাও দেখতে হবে। ও দিদুন, মাকে বলো না আর একটা দিন থেকে যেতে। তোর বাবাজি একা একা আর কাজকর্ম করতে পারছে না, এবার তো যেতেই হবে বল। লক্ষ্মী আর সরস্বতীও তো মন খারাপ করে বসে আছে। যা বাবা, গিয়ে দেখ তোর দাদু টুকটুক নিয়ে এলো কিনা। মেয়ের এবার বাড়ি ফেরার পালা। সকাল থেকে ব্যস্ততার মাঝে সবারই মন খারাপ। আবারও অপেক্ষার দিন গোনা শুরু। বিকেলবেলা গিরিরাজ আর মেনকা দেবীকে জড়িয়ে ধরে উমা বেশ কিছুক্ষণ চোখের জল ফেলল। বাবা, তোমার সুগারের ওষুধটা মনে করে খাবে। মায়ের হাঁটুর ব্যথাটা বেড়েছে, একটু তেল মালিশ করে দিতে বলো মালতীকে। আমি আসি। সাবধানে যাস মা, পৌঁছে জানাস। মেয়ের সাথে নাতি নাতনিদেরও টুকটুকে চড়িয়ে দিলেন গিরিরাজ। উমার চোখে জল রইল তার ছেলে মেয়েদের থেকে যাওয়ার আকুতি। সে ফিরে চলল কৈলাসে। দূরে কোনো এক জায়গায় বেজে উঠল, মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। আবারও 360 দিনের অপেক্ষা। মা আসবে আবার সপরিবারে।